এক সপ্তাহ আগে আমাদের ওই চালে যে রান্নাঘরের চালটা আছে না, ওর উপরে গোপ্রো সাপোর্ট আছে। বন্ধু, পায়ের সামনে বিরাট মাপের এক কালার সাপ আমি জীবনে প্রথমবার দেখলাম। নমস্কার বন্ধু, আমি শুভদীপ। আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা। তো এর আগে এই বালির চর, ভবানীপুর চর বা গৌরনগর চর যাই বলো না কেন, এই দ্বীপ নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, নির্জন দ্বীপ নিয়ে। তখন অনেকেই কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে বা সৌদি আরব থেকে এমনকি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছো তোমরা যে এই দ্বীপ নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা সরকার আছে কিনা। তো আমি এই দ্বীপ নিয়ে অবশ্যই এই গ্রামবাসীদের সঙ্গে সেইভাবে আলোচনা করে জেনে নেব যে কোনো সরকারি উদ্যোগে এখানে এই গ্রামের উন্নতি হচ্ছে কিনা, কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এই গ্রামকে আগামী দিনে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কিনা। ভিডিও অনেকের ভাইরাল, অনেক ইউটিউবার কিন্তু প্রতিনিয়তই আসছে এই দ্বীপে ভিডিও করার জন্য, তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। কিন্তু এই গ্রামবাসীর কি হচ্ছে, তাদের কিছু হয়েছে কি? এমনকি আমি নিজেও এই গ্রাম নিয়ে একটি ভিডিও করেছিলাম, তাতেও অনেক সাবস্ক্রাইবার পেয়েছি, আমি অনেক বন্ধুবান্ধব পেয়েছি, অনেক লাইক কমেন্ট পেয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করছে এখানে থাকা যায় কিনা, বা এখানে তারা প্রাকৃতিকভাবে থাকবে সেইভাবে কোনো ব্যবস্থা আছে কিনা। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো একটা কথা, যে তোমরা চাইলে এখানকার স্থানীয় প্রশাসন বা থানার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই একটি বা দুটি রাত কাটাতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই পুরুষরা শুধু কাটাবে এখানে, মেয়েরা কিন্তু রাত এখানে কাটাবে না, কারণ এই নির্জন দ্বীপে আছে ভয়ানক শুয়োর, বন্য শিয়াল, ভাম বিড়াল এবং ভয়ঙ্কর বিভিন্ন ধরনের সাপ। তো সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে হয়তো দিনের বেলাতে সূর্যের আলো থাকতে থেকে পিকনিক করে তোমরা এখান থেকে যেতে পারো, প্রকৃতিকে ঘুরে দেখতে পারো। আর এই শীতের সিজনে এখানে কিন্তু প্রচুর বুনোকুল হয়েছে, তোমরা সেখান থেকে অনেক কুলো খেতে পারবে আর প্রকৃতিকে উপভোগ করতে পারবে। রয়েছে অনেক নাম না জানা অজানা পাখি, আর প্রকৃতির সৌন্দর্য তো রয়েছেই। শীতের মিঠেল রোদে তোমরা কিন্তু এখানে অবশ্যই চাইলে একটা পিকনিক করতে পারো। আর রাতে থাকার যে ব্যবস্থা তোমরা চাইছো, অনেকে আমাকে কমেন্ট করছো যে রাতে থাকবে, সেক্ষেত্রে আমি বলবো না থাকাটাই ভালো। আর যদি একান্তই থাকতে ইচ্ছে করে তাহলে কিন্তু তোমার পরিচয়পত্র অবশ্যই প্রশাসনের কাছে জমা দিয়ে, স্থানীয় প্রশাসনের কাছে জমা দিয়ে এই দ্বীপে তাঁবু খাটিয়ে অবশ্যই এক রাত থাকতে পারো। আর এখানে যে পাঁচটি পরিবার রয়েছে, সেই পরিবারগুলো এখানে রয়েছে, তাদের কি হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই তাদের সঙ্গে আলোচনা না করে তোমাদের বলতে পারছি না। আমি এখন সেই গ্রামে যাওয়ার চেষ্টা করব। আর তবে আমি যখন সেই গ্রামে এর আগের ভিডিও করেছিলাম তখন আমি খুব সহজভাবে ওই গ্রামটাতে পৌঁছে গেছিলাম। এখন আমি যেহেতু বর্ষা চলে গেছে এবং অনেক জঙ্গল বিভিন্ন ধরনের আগাছা জমে গেছে, সেই রাস্তাটা হারিয়ে ফেলেছি, তাই আমার যেতে একটু কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। তবে আমি চেষ্টা করছি যে এই নির্জন দ্বীপে সেই পরিবারগুলোর কাছে তোমাদের নিয়ে যাওয়ার। আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম সেই নির্জন দ্বীপে। আর এটা একটা পায়ে চলা পথ, দেখে মনে হচ্ছে বেশ কিছু লোক আসা যাওয়া করে এখান থেকে। আর আমরা এখান থেকে কিন্তু যাব। এই দ্বীপের আয়তন হলো ৮,০০০ বিঘা। এই জঙ্গল ঘেরা দ্বীপে কিন্তু বাস করেন মাত্র ৫ জন পুরুষ। দেখো দ্বীপে কিন্তু এই ধরনের, এটাকে অনেকে খোয়ে বাবলা বলে, আবার অনেকে জিলিপি গাছ বলে, এই ধরনের গাছ রয়েছে। আর রয়েছে বেশ কিছু খেজুর গাছ এবং বুনো গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ। আর এই রাস্তা থেকে আমরা যাব। এই রাস্তার অনেকটা অংশ জুড়ে কিন্তু রয়েছে এই খোয়ে বাবলা বা জিলিপি গাছ। রাস্তাটা দুভাগ হয়ে গেল, এদিকটা গেছে একটু নিচের দিকে, আর এদিকটা একটু উঁচু ঢিপের মধ্যে দিয়ে এটাও নিচের দিকে গেছে। চলো এই দিকটা আমরা যাই ফার্স্ট টাইম। এখানে যদি সেই পরিবারগুলোকে না পাই তাহলে কিন্তু আমরা আবার এই রাস্তা ধরেই এগিয়ে যাবো সামনের দিকে। চলো যাওয়া যাক। এই জায়গাটা থেকে মনে হচ্ছে এখানেও কিছু লোকজন যাওয়া আসা করে। আর সামনে একটা বুনো কুল গাছ রয়েছে, খুব ছোট ছোট কুল। প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। সবেমাত্র দুর্গাপুজো শেষ হয়েছে, কার্তিকের মিঠেল রোদে জায়গাটা আমার অপরূপ লাগছে। বন্ধু, আমি যখন এই দ্বীপে এসে পৌঁছলাম তখন ঘড়িতে ঠিক 1:37 বাজে।
আমরা এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। সামনে বেশ কিছু কলা বাগান দেখতে পেলাম, আর এদিকে রয়েছে বনতুলসী গাছ বলা হয় এখানে চলিত ভাষায়, জানি না এখানে এই গাছগুলোর অন্য জায়গাতে কি নাম বলে। আর দূরে রয়েছে বেশ কিছু তাল গাছ। এখানে আসার পর কিন্তু মনের মধ্যে একটা দ্বিধা তৈরি হলো, রাস্তাটা এদিকে না এদিকে, গ্রামে যাওয়ার জন্য কোন দিকে রাস্তা হবে। এদিকে রাস্তাটা গেলে কিন্তু ভয়ানক একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। আমি সেই চেষ্টাটা প্রায় করবোই না, কারণ এখানে কিন্তু অনেক ভয়ানক ধরনের সাপ থাকতে পারে। তাই আমি এই রাস্তা দিয়ে না গিয়ে পেছনের রাস্তা দিয়ে যাবো। তাতে যদি আমার সময়টা বেশি লাগে তো লাগুক, তবু আমি ঘুরে রাস্তা দিয়ে যাবো। এখানে শর্টকাট গ্রাম দেখার চেষ্টা করতে গেলে আমি ভয়ানক বিপদে পড়তে পারি। তাই আমি সেই রাস্তা দিয়ে না গিয়ে আমি কিন্তু পুরনো সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে হয়তো বা অনেকটাই দেরি হবে আমাকে যেতে। আর প্রকৃতির মাঝে খুব সুন্দর মিষ্টি সুরে বিভিন্ন ধরনের পাখিরা কিন্তু কলরব করে যাচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে অনেক খেজুর গাছ। আমি আগেও বলেছি, যেহেতু বালি বা বালির চর এই সমস্ত জায়গাতে কিন্তু, যেমন মরুভূমিতে কিন্তু কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায়। তার মধ্যে খেজুর রয়েছে, বাবলা রয়েছে, কুল রয়েছে, এরকম বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে। এই ধরনের গাছগুলি কিন্তু এখানে জন্মায়। খুব সুন্দর একটা ফিঙে পাখি কিন্তু আমাদের আহ্বান করে গেল। আর এই বুনো ফুল খেতে কিন্তু প্রচুর মৌমাছি ঝাঁক দেখা যাচ্ছে, যারা এই বুনো ফুল থেকে মধু সংগ্রহ করতে এসছে। চলো আমরা এগিয়ে যাই। দীর্ঘ এই জঙ্গলের পথ অতিক্রম করে আমরা কিন্তু ক্রমেই এগিয়ে চলেছি সেই গ্রামের দিকে। হয়তোবা আর কিছুটা হেঁটে চললেই আমরা পেয়ে যাব সেই গ্রামকে। ইতিমধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে ফেলেছি। এখনও কিন্তু আমরা সেই পরিবারগুলো দেখা পাইনি। এর আগে আমি এখানে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো সেখানে আমি একটা শর্টকাট রাস্তা পেয়েছিলাম, যেখানে কিন্তু অতি সহজেই আমি সেই গ্রামে পৌঁছে গেছিলাম। কিন্তু কোনো কারণে আমাদের রাস্তাটা ভুল হওয়ার জন্য কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। বলতে এখানে দুটো জোড়া খেজুর গাছ রয়েছে, অপূর্ব লাগছে। আর সম্ভবত এখানকার কোনো লোকই এই খেজুর গাছ দুটোকে মানে কেটেছে, হয়তো রস বার হবে এখান থেকে। যেহেতু এখন শীতকাল আর এটা খেজুরের রস বা খেজুরের গুড়ের সময়, তাই গাছগুলোকে কাটা হয়েছে। এই এলাকা জুড়ে কিন্তু অনেকগুলো খেজুর গাছ রয়েছে। চলো বন্ধু, এবার আমরা সামনে দিকে এগিয়ে যাই। অনেক বন্ধু আমাকে কিন্তু আমার আগে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছো যে এই দ্বীপে নতুন ধরনের কোনো গাছ বা প্রাণের সঞ্চার করা যায় কিনা। সেক্ষেত্রে বলি যে এই দ্বীপে কিন্তু অলরেডি অনেক গাছ আছে, তবে সেগুলো বুনো গাছ। অনেকে বলেছে যে আম, জাম, কাঁঠাল, লিচু বা এই জাতীয় কোনো গাছ এই দ্বীপে লাগানো যায় কিনা। তাদের কমেন্টের উত্তর বলি আমি, যেহেতু দ্বীপটি সরকারের তরফ থেকে নেওয়া আছে এবং এই দ্বীপটি জাহাজ বন্দর হওয়ার কথা ছিল, এটা কলকাতা পোর্টাসের একটা অংশ হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে হয়তো আমরা কোনো গাছ লাগিয়ে এখানে সহযোগিতা করতে পারবো না, যেহেতু একটা পোর্টের আন্ডারে রয়েছে এই জায়গাটি। আর অনেকে বলছে এখানে আমরা এসে বসবাস করতে পারবো কিনা। সেক্ষেত্রে বলি, যেহেতু সরকারি জায়গা, সেক্ষেত্রে আপনাকে প্রশাসনের কাছ থেকে বা তোমাকে প্রশাসনের কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হবে। আর তোমরা চাইলে এখানে তাঁবু খাটিয়ে এক রাত থাকতে পারো বা এখানে পিকনিক করতে পারো। সেক্ষেত্রে শীত পড়ে গেছে, অনেকে আসে পিকনিক করার জন্য। তোমরা চাইলে স্থানীয় থানা বা এখানকার যে পঞ্চায়েত রয়েছে, যেহেতু গ্রামীণ এলাকা পঞ্চায়েত রয়েছে, সেখান থেকে পারমিশন করে অবশ্যই এক রাত এখানে পিকনিক করা যায়। বুনো শিয়াল, সাপ, বন বিড়াল বা ফার্ম বিড়াল এদের সাথে এবং নির্জন খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে তোমরা এক রাত থাকতেই পারো। এখানে কিন্তু অনেক শিমুল গাছ দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে সুবাবুল গাছ। আর প্রকৃতির কোলে কিন্তু বিভিন্ন ধরনের পাখি কিন্তু ডেকে যাচ্ছে। রয়েছে অনেক ঘুঘু পাখি, বুলবুলি পাখি, দোয়েলও কিছু দেখলাম, আর প্রচুর পরিমাণে শালিক রয়েছে। অনেক পাখি উড়ে বেড়াচ্ছে।
সম্ভবত এদের মধ্যে রয়েছে হরিটি এবং কিছু বুনো শালিক। আরও অনেকটা পথ অতিক্রম করে আমরা অবশেষে প্রায় পৌঁছে গেছি সেই গ্রামের কাছে। আমি যেভাবে রাস্তাটা ভুল করেছিলাম তার জন্য আমরা এই গ্রামে পৌঁছতে দেরি হয়ে গেল। এর আগে আমি কিন্তু অনেকটা শর্টকাট এই গ্রামে পৌঁছে গেছিলাম। এক্ষেত্রে আমার সময় প্রায় কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গেছে এই গ্রামে পৌঁছতে। চলো এই গ্রামটা দেখানোর পরে অবশ্যই তোমাকে এই প্রকৃতির সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো। এখানকার প্রকৃতি কিন্তু সত্যি খুব সুন্দর। অবশেষে আমরা এসে পৌঁছলাম কিন্তু সেই গ্রামে। এই গ্রামের প্রথম বাড়িটি, এখানে কিন্তু 5টি পরিবার আছে এবং সর্বশেষ 16 জন লোক বাস করে এখানে। চলো এই কলা বাগানের ভেতর থেকে কিন্তু রাস্তা এবং আমরা যাচ্ছি সেই পরিবারগুলোর কাছে। এখানে কি ছাগল রয়েছে, গাছে পাতা খাচ্ছে এবং চলো বন্ধু সম্ভবত এটা গোয়াল ঘর আর এটা হয় রান্নাঘর। এখানে একটি চাপকল আছে। আর ঠিক এখানটাতে কিন্তু কিছু জমি রয়েছে যেখানে চাষাবাদ করা হয়েছে। পেঁপে গাছ রয়েছে, কিছু লাউ গাছ লাগানো আছে। আর এখানে রয়েছে কিছু লাল শাক এবং ডাঁটা গাছ, সাথে কিছু লাউ গাছ রয়েছে। পেঁপে গাছগুলোতে পেঁপে ধরেছে। আর এগুলো কানাই লতা। আর এখানে রয়েছে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে, বেগুন গাছ, এবং বেগুন গাছে কিছুটা বেগুন ধরেছে। আর ওই দিকটা জুড়ে কিন্তু রয়েছে পুরো জঙ্গল। বন্ধু, যখন এই গ্রামের ভিডিওগুলো করছি সত্যি খারাপ লাগছে। পরিবারগুলো এখনো লড়াই করে বেঁচে আছে। আমি তোমাদের গ্রামটাকে পুরো ঘুরে দেখাই। বন্ধু, ভয়ানক বিপদে পড়ে গেছি, খুব বিপদ বন্ধু। আমার পায়ের সামনে একটা কাওয়া সাপ দাঁড়িয়ে আছে। একটু প্লিজ বন্ধু, আমি নড়তে পারছি না আর ভিডিওটা অফ করতে পারছি না। আমার ঠিক পায়ের কাছে আমি তোমাদের এখন দেখাতে পারছি। আমি একটু সরে গেলে, সাপটা একটু সরে গেলে আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তোমার পায়ের দিকে আসছে, সাবধান, কিছু হবে না। ভয় সাহস হয়ে যাবে। আমাদের বাড়িতে একটা ধরা পড়েছিল কাজ আছে। ওর দোকানে ব্যাগের মধ্যে ছিল, মুড়ে পড়ে। হ্যাঁ, একদম কালাচ, পারফেক্ট কালাচ। এটা কালাচে এই যে কালাচে না মাথার সামনে 3খানা টিপ থাকে, আর এই যে তোমার এই সাদা এই যে জাতটা একদম পারফেক্ট কালাচ, অন্য কোনো। এরা সাইলেন্ট কিলার, এরা কি বল নিঃশব্দে মেরে দেয় তোমাকে। না, কারণ আমি সাপ এবং কোনো বন্যপ্রাণী মারার বিপক্ষে। কারণ এরা প্রকৃতিতে বেঁচে থাকে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। সাধারণত এটা সুন্দরবন অঞ্চলের সাপ,
এখানে 2000 বন্যার পর কিন্তু অনেক এই ধরনের সাপ এই অঞ্চলে ছড়িয়ে গেছে। ভয়ঙ্কর কাজ এটা একটা। বন্ধু, পুরো গ্রামটা জুড়ে কিন্তু রয়েছে মাত্র 5টি বাড়ি, আর এই 5টি বাড়িতে রয়েছে কিন্তু মাত্র 16টি পরিবার। এক একটা বাড়িতে 2-3টে করে ঘর রয়েছে। দেখা গেল ছেলে বউ বা বাবা মা প্রত্যেকের আলাদা ঘর, কিন্তু পরিবার হিসাবে কিন্তু রয়েছে 5টি পরিবার এখানে। বন্ধু, একটা বড় তেঁতুল গাছ রয়েছে, অনেক মোটা তেঁতুল গাছ, আর এই তেঁতুল গাছের পাশে রয়েছে কিন্তু একটা শিব মন্দির, বাবা ভোলানাথের মন্দির। বন্ধু, এই গ্রামে পৌঁছে এই গ্রামের প্রথম পুরুষ, মানে একমাত্র পুরুষকে আমরা পেয়েছি, বাকি সবাই কাজে বেরিয়ে গেছেন। এবার আমি এর কাছ থেকে কিছু জেনে নিই এই গ্রাম সম্বন্ধে, এবং এদের যে এত ইউটিউবে এদের ভিডিও ভাইরাল হয়েছে, দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে এই গ্রামের কথা, তারপর এদের কতটা পরিবর্তন হয়েছে, আদৌ হয়েছে কিনা সেই সম্বন্ধে আমি যা কিছু জানতে পারবো তোমাদেরও জানার চেষ্টা করছি। চলো। নমস্কার দাদা, এক টুকরো ভালোবাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনার কাছে চলে এসেছি। এটা আপনার বাড়ি তো? আপনারা এই গ্রামে, মানে এই গ্রামে নাকি 5টা পরিবার আছে এবং সর্বাধিক 16 জন লোক বাস করেন। সেই ক্ষেত্রে মহিলা এবং পুরুষের সংখ্যা কত, মানে কতজন মহিলা বাস করেন এখানে? মহিলা আছেন 5টা বাড়িতে, ধরুন 5 জন। 5 জন মহিলা আছে। এবার এছাড়া এই বাড়িতে দিদি আছেন, আরো মেয়ে আছে, বৌমারা আছে 2-একজনের। আর পরিবারের পুরুষের সংখ্যা কত? টোটাল পরিবার মিলে পুরুষের সংখ্যা কত? পুরুষের সংখ্যা এখানে কটা, ধরুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা পুরুষ, আর 6টা ফ্যামিলি ধরতে গেলে। 6টা ফ্যামিলিতে 6টাই পুরুষ, আর বাকি সব মহিলা এবং বাচ্চা রয়েছে। আছে। আচ্ছা, আপনারা এখানে আনুমানিক কত বছর ধরে বাস করেন? আমরা এখানে আনুমানিক টাইম বলতে পারছি না, কারণ আমার বাবা আমরা ওই ইয়েটা দেখুন মন্দিরে লেখা আছে সাল, মন্দির সালটা লেখা আছে, মানে সেই সময় থেকে আপনি এখানে থাকেন, তাই তো? জন্মই এখানে। আর এটাকে বালিচর বলা হয় তো? হ্যাঁ। অনেকে ভবানীপুর চরে বলে। এটা মৌজাটা ভবানীপুর চড়ি। আপনি কি জানেন আপনার এই ভিডিও, মানে আপনাদের এই গ্রামের ভিডিও এখন দেশ থেকে বিদেশি হয়ে গেছে, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে এই ইউটিউবের আমরা মাধ্যমে। তো নেট নিয়ে অত আমাদের বড় ফোন নেই, নেটের বড় ফোন নেই, তারপরে কি কোনো সরকারি সাহায্য আপনার মিলছে? না, এখনো পর্যন্ত কিছু সেরকম পাওয়া যায়নি। মানে এই যে আপনাদের জীর্ণদশা বাড়িঘর, বন্যা, বজ্রপাত, ঝড় বৃষ্টি, শিয়াল বা বুনো শুয়োরের উৎপাত রয়েছে, ভামবিড়াল রয়েছে, তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে সাপ, এবং আমি দেখলাম আমার পায়ের কাছেই পড়ে গেছিল একটা কালাচ সাপ, ভয়ঙ্কর বিষাক্ত কালাচ সাপ, যেগুলো ঘামের গন্ধে মানুষকে কামড়ায়। আমি তার ভিডিওটা আমার বন্ধুদের কাছে শেয়ার করবো অবশ্যই। তো সেরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনারা এখানে রয়েছেন, সরকারিভাবে কোনো সাহায্য আসে না, কাছে পিঠে কোনো হসপিটাল নেই? হসপিটাল শ্রীপুরের প্রাথমিক চিকিৎসা হয়। শ্রীপুরে? হ্যাঁ, শ্রীপুর। আর তারপর সেটা অনেক দূর। তারপরে জিরাটে ওখানেও সেই প্রাথমিক চিকিৎসার মতো নেই, ডেলিভারি শুধু মনে হয় ভর্তি নেই, তাছাড়া আর কোনো ভর্তির ব্যবস্থা নেই। ওখান থেকে রেফার করে দেয় আপনার চুচুড়ো রেফার করে দেয়। আর এখানকার যে মেয়েরা, তারা কি প্রত্যেকে পড়াশোনা করে? হ্যাঁ, প্রায়। মানে 12 ক্লাস বা বিএ পাস এরকম ধরনের কোনো কেউ করেছে, নাকি তার আগে বিয়ে হয়ে যায়? না, একজন আছেন, উনি করেছেন বিয়ে ওই 3rd ইয়ার পর্যন্ত মনে হয়। বিয়ে 3rd ইয়ার পর্যন্ত করেছে? ওটা আমাদের ভাগ্নি এই বাড়িতেই। আচ্ছা, এই বাড়ি। আর বাকি ওই 9, 8, 10 পর্যন্ত। তারপরে সামর্থ্য যার যেরকম হয়নি, করতে পারেনি পড়াশোনা। এখান থেকে যাওয়া আসার ব্যবস্থা তো সেই ভাঙা ব্রিজটা, ব্রিজে এক অংশ নেই, মই বেয়ে নামতে হয়, তো বয়স্ক লোকদের ক্ষেত্রে তো সেটা খুবই মুশকিল হয়ে পড়ে। নৌকো আছে ব্যবস্থা, 2-1 নৌকো আছে। 2 নৌকো আছে, মানে এখানে কোনো খেয়া পারাপার নেই, শুধু নিজস্ব নৌকোতে যাওয়া আসা হয়, আর নাহলে ব্রিজ পার হয়ে। তাহলে ছেলেমেয়েরা স্কুলে যায়, এখানে কত দূর হয়? তা এখান থেকে অনেকটাই দূর, আপনার 3 থেকে 4 কিলোমিটার। 3 থেকে 4 কিলোমিটার। এই ঝড় বৃষ্টি, বর্ষাকাল সবকিছু কাছে, বাদ বাকি ওই বড় স্কুলগুলো দূরত্বে। তার মানে এখানে 3-4 কিলোমিটার বরাবর কি পড়তে হয় এই ব্রিজ পার হয়ে? বাজারহাট ওখান থেকে করতে হয়? বাজারহাট, শ্রীপুর। আর আপনার দৈনন্দিন কাজ কি, মানে কি কাজ করেন? আমরা লেবারের কাজ করি, আর মাঠে লেবারের কাজ করেন মাঠে।
এই জমিগুলো তো শুনেছি সঞ্জীব গোয়েঙ্কা তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য এটা নিয়েছিল, তো সেক্ষেত্রে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি। না। এবং এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল আপনার 99 সালে। 1999 সালে। সেই সময় তো সবাইকে একটা নাকি টাকা দেওয়া হয়েছিল জমি নেওয়ার জন্য। জমির মারফত কিছু টাকা দেওয়া হয়েছিল, যেটুকু মানে ধার্য এই আপনার 52,000 টাকা করে বিঘে, মানে তখনকার হিসেবে। তখনকার হিসেবে 52,000 টাকা করে বিঘে। তাহলে সেই কারখানা তো হয়নি, বা যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা হয়নি। না, তারপর শুনলাম নাকি এখানে জাহাজ বন্দর হবে, সেটাও হয়নি। সেটাও হয়নি। তাহলে আপনারা যে চাষবাস করছেন, জমি জায়গার কাগজপত্র আপনাদের নিজের নামে আছে নাকি? না, জমি জায়গা তো ওই যে বাবাদের নামে ছিল, বাবা কাকার নামে ছিল, সেইগুলো তো আপাতত ওইরকমই আছে। এখানে তো গোয়েঙ্কা যেহেতু ওই কোম্পানি নেওয়ার পরে পুরোটাই ভেস্টল্যান্ড করে দিয়েছে, আচ্ছা আচ্ছা। টোটালটাই এখন তার, মানে যেগুলো খাস এলাকা সেগুলোও এখন তার, আর যেগুলো কিনেছে সেগুলোও তার। কারণ উপরের দিক থেকে যেটা আছে সেটা সেন্ট্রাল ওই যে পোট্টাসের আছে, হ্যাঁ, পোর্টাস আছে। ঠিক আছে। তো ওনাদের ওগুলো তো সবই, এখানে নতুন করে কোনো বেচা কিনা হয় না, আচ্ছা আচ্ছা। বুঝেছেন? আচ্ছা, আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এই অঞ্চলে আম গাছ, জাম গাছ বা লিচু বা কাঁঠাল টাইপের গাছ আমরা কেন, মানে আমার ইউটিউবে বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে ওই এলাকা জুড়ে যদি এই গাছগুলো লাগানো হয় তাহলে অনেক ছায়া এবং অক্সিজেন হয়, সেক্ষেত্রে আপনারা এই ধরনের গাছ কেন লাগাচ্ছেন না? না, এই ধরনের গাছ লাগিয়ে তার ইয়ে আছে, মানে আপনি যে লাগাবেন, লাগানোর পরে তো আপনি ফল পাবেন না, ফল পাওয়া যাবে না। বাইরের মানুষের সঙ্গে মারদাঙ্গা করতে হবে। আচ্ছা আচ্ছা। অন্য জায়গা থেকে মানে, বলুন তো, ওপার থেকে পার হয়ে বেড়াতে আসলেন আপনি, আপনি এসে ইচ্ছা মতো ফল তুলবেন, আচ্ছা আচ্ছা বলতে গেলে বলবে তোমার বাবার জমি। এবার যেহেতু সিসি অ্যাকোয়ার করেছে সেহেতু আমাদের সেই দাপটটা নেই। আচ্ছা, এই আপনাদের এই কলা গাছ, এই লাউ গাছ বা এরকম বেগুন গাছ, এই জাতীয় ফসলের চাষ হয়, ধান বা অন্য ধরনের সবজি হয় না? না, এখানে মাটি ভালো না, মাটি ভালো নয়। বালি তো। এই উপরে এগুলো পচে পচে, এই ঘাসপালা পচে, যার জন্য নোংরা হয়েছে, সেই জন্য মনে হচ্ছে মাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অথচ আধ হাত নিচে আপনি 6 ইঞ্চি খোঁড়া লাগবে না, তার আগে বালি উঠে আসবে। আর এই বুনো শিয়াল বা শুয়োরের আক্রমণ হয়েছে কখনো বাড়িতে? বাড়িতে আক্রমণে নিজেদের সাবধানে হয়, থাকতে হয়, রাত হলে পরে ঘরে থাকতে হয়। আর বাদ বাকি কুকুর টুকুর থাকে, দৌড়ে চলে আসলে পরে তখন ওরা তাড়া দেয়। ওরা তাড়া দেয়, তার জন্য কি বাড়িতে কুকুর পোষা? না হলে তো ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো তুলে নিয়ে যাবে। ওই জন্য তো আর চারদিকে ভালো করে জাল দিয়ে ঘেরা আছে। এ তো কোনো জঙ্গল পরিবেশ, তার মানে প্রচুর পরিমাণে সাপ আছে। কখনো বিষাক্ত কোনো সাপ দেখেছেন? যেমন আমি একটু আগে দেখলাম যে সাপটা, ভয়ঙ্কর সাপ। ওই তো আপনার 1 সপ্তাহ আগে আমাদের ওই চালে, যে রান্নাঘরের চালটা আছে না, হ্যাঁ, ওর উপরে গোপটা সাপ উঠেছিল। গোবরে সাপ ছিল। ওকে কি ছেড়ে দিলেন না? ছেড়ে দিলাম। ছেড়ে দিলেন। কারণ কি বলুন তো, ওদের যা স্পিড, আমাদের তো বাগানোর পরিস্থিতি নেই, না না। তখন নিজেদেরই সরে আসতে হয়। আর এখানে একটা নতুন ধরনের সাপ দেখলাম আমি, যেটা সত্যিকার ভয়ঙ্কর সাপ। সেই সাপ সাধারণত কিন্তু দেখা যায় না, এটা সাধারণত সুন্দরবন এলাকার সাপ, হয়তো 2000-এ বন্যার পর এখানে চলে এসছে। কালার সাপ, ভয়ঙ্কর সাপ। এই এখানে বহুদিন আছে। হ্যাঁ, বহুদিন আছে না? হ্যাঁ, আমরা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আসার সময় ওখানে দেখলাম, কারণ কালার ঠিক আমার পায়ের কাছেই ছিল। কালার সাপটা বলতে ওর কালারটা কালো সাদা তো। হ্যাঁ, কালো সাদা। হ্যাঁ, ও অনেক আছে, আমরা অনেকগুলো মেরেছি অনেক সময়, চাষের জমিতে থাকে, বুঝেছেন? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। বন্ধুরা, ঠিক এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এই পরিবারগুলো, যেখানে কিন্তু এরকম ভাঙা পরিবেশ, ভাঙাচোরা ঘর, এখন মেলেনি সরকারি কোনো পরিষেবা। কিছু কিছু বাড়ি হয়তো বা তুলনামূলকভাবে কিছুটা ভালো করেছেন, কিন্তু বেশিরভাগ ঘরগুলোই কিন্তু জীর্ণ এবং দৈন্যদশা। তবু জীবন সংগ্রামে এই পরিবারগুলো কিন্তু আজও লড়াই করে চলেছে আগামী ভবিষ্যতের জন্য। প্রত্যেকটা বাড়ি প্রায় আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। প্রত্যেকটা পরিবারে কিন্তু সেই একই হাল। এবার চলো বন্ধু, এই দ্বীপের অন্য প্রান্ত বা অপর প্রান্তটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এইটুকু জায়গা বাদে বাকি জায়গাগুলো কিন্তু পুরোটাই জঙ্গল। এখানে কলা চাষ করা হয়েছে এবং
ভালো সাইজে হয়েছে কলাগুলো। এটা কাঁঠালি কলা, বেশ অনেকগুলো কাঁদি পড়েছে কাঁঠালি কলা। এই ছোট ছোট পরিবারগুলো কিন্তু তারা এই ধরনের গাছ লাগিয়ে রেখেছে, হয়তো কিছুটা অর্থনৈতিক সাশ্রয় বা অর্থের যোগান দেবে এই গাছগুলো। আর দুধারে রয়েছে গভীর জঙ্গল। খুব দূর থেকে কিন্তু একটা শিয়ালের আওয়াজ ভেসে আসছে। আমরা সেই আওয়াজ শুনে বা সেই শিয়ালের ডাক শুনে কিন্তু সেদিকটা এগিয়ে যাব। যদি তোমাদের শিয়াল দেখাতে পারি তো খুব ভালো। আমি জীবনে একবারই মাত্র শিয়াল দেখেছিলাম, আর দেখতে পাইনি। চলো আমরা শিয়ালের ডাক অনুসরণ করে সেদিকে যাওয়ার চেষ্টা করছি। আর এই দিকটা কিন্তু এখান থেকে আমাকে এইভাবে উপর দিকে উঠতে হবে। এই জায়গাটা কিন্তু ভয়ানক জায়গা। আমার বন্ধু আমার থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। আর এখানে একটা পুরনো শিমুল গাছ রয়েছে, আর এদিকে কিছু বুনো গাছ রয়েছে, আর রয়েছে কিছু ডুমুর গাছ। অনেক ধরনের ডুমুর হয়ে রয়েছে এখানটা, অনেক ডুমুর হয়ে গেছে গাছে। আমরা ঠিক এখান থেকে বেরোবো। রাস্তাটা এখানে কিন্তু অনেকটা উঁচু। রাস্তাটা উঁচু হওয়ার পরে আবার কিন্তু অনেকটা এলাকাটা নিচু হয়ে গেছে। দেখো অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে উঁচু বালির ঢিপি। এটাকে বালির চর বলা হয়। আর এখানে কিছু গবাদি পশু, যেমন গরু চাষ, মানে গরু পোষা হয়েছে, আর রয়েছে কিছু ছাগল। অপরূপ প্রকৃতি। বলতে এখানে বেশ কিছু লোককে দেখলাম, সম্ভবত ইউটিউবে ভিডিও দেখে কিন্তু এরা এখানে এসছেন, এবং এর কাছ থেকে জেনেছি। দাদা আপনার বাড়ি কোথায়? দাদা আমার বাড়ি কালনা। কালনাতে? এখানে হঠাৎ করে এই পরিবেশে কি করে? এই পরিবেশে আপনাদের মারফতই, আপনাদের মাধ্যমেই আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, এবার সেই সূত্রপাত ধরে এখানে আসা। ভিডিও দেখে এখানে আসা? হ্যাঁ। এখানে এসে প্রকৃতিটা কেমন লাগলো? প্রকৃতি এক কথায় অভূতপূর্ব প্রকৃতি। এই প্রকৃতি মানে পয়সা দিয়ে মেলানো যাবে না। এই প্রকৃতি মানে অপূর্ব পরিবেশ। ভালো লেগেছে? খুব সুন্দর লেগেছে। দাদার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো। এবং দাদা কালনা থেকে এসছেন, এই দাদাও কালনা থেকে এসছেন। আর সামনে ওই দাদাগুলো হয়তো সম্ভবত কালনা থেকে এসছেন। এরা একই সাথে এসছেন এবং এরা এই প্রকৃতিটাকে দেখতে এসছে। হয়তো বা কোনো ইউটিউবারের ভিডিও দেখে কিন্তু আজকে এখানে এদের আসা। যাই হোক, খুব ভালো এদের সঙ্গে পরিচয় হয়ে ধীরে ধীরে আমি কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে। এখন দেখা যাক এই যে চরটা বা এই দ্বীপটা, যেখানে মানে ৮,০০০ বিঘা জমির উপরে যে দ্বীপটা রয়েছে, নিশ্চয়ই চারিদিকে গঙ্গা রয়েছে। আর সেই গঙ্গাটাকে খুঁজে বার করাই এখন আমার মূল উদ্দেশ্য। চলো সামনে এগিয়ে যাই। যে ভাগীরথী নদীটা এই দ্বীপটাকে পুরো চারিদিকে ঘিরে ফেলেছে। আমরা এখন ঠিক সেই ভাগীরথী নদীর যে মেন জায়গা, মেন নদীটা, সেখানে যাওয়ার চেষ্টা করব। সম্ভবত আমি এই দিক থেকে গেলে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আর এই দিকটা গেলে কিন্তু দেখো তোমরা বন্ধু, এইখানটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে কিন্তু শুধু বালি আর বালি। আমি ওই দিকটা যাচ্ছি না, আমি গ্রামটাকে পেছনে ফিরে এসেছি এবং আমি এই সামনের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর প্রকৃতির মাঝে অনন্য সুন্দর যে দৃশ্যগুলো আমার চোখে পড়বে আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধু, আমরা কিন্তু একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা যে বালির চরটা এসেছি সেই চরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এর কিছুটা গেলে আমরা কিন্তু পেয়ে যাব গঙ্গা নদী। আর এটাকে দেখতে হলে কিন্তু আমাকে এই ভয়ানক জঙ্গলটার ভেতর থেকে যেতে হবে, কারণ আর কোনো দ্বিতীয় রাস্তা নেই যে আমি সেখানে প্রবেশ করি। তাই খুব সাবধানে আমি এখানে যাবো, যেহেতু আমি আগেই শুনে নিচ্ছি এখানে প্রচুর ধরনের সাপ রয়েছে। এবং আমার পায়ের সামনে যখন ওরকম বিষাক্ত সাপ দেখেছি, আশা করি এখানেও সাপ বা শিয়াল থাকতেই পারে। আর দূর থেকে এখনো কিন্তু সেই শিয়ালের ডাকগুলো ভেসে আসছে হালকা করে। আর আমি শিয়ালের সন্ধান এখনো পাইনি। যত কাছে আসছি শিয়ালগুলোর মনে হচ্ছে ততটাই দূরে সরে যাচ্ছে। আর আমরা কিন্তু এখন এখান থেকে নামবো। এখানে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো সেই নদীটা। চলো এবার আমরা সেই নদীটার দিকে যাই, যেটাকে হুগলি নদী বা গঙ্গা নদী বলা হয়, বা ভাগীরথীও কেউ কেউ বলে থাকেন। আর এখান থেকে নামতে গেলে কিন্তু আমাকে দেখো বন্ধু অনেকটা কিন্তু নিচে আমাকে যেতে হবে এই বালির রাস্তা দিয়ে। চলো উপরে দেখো, এইভাবে একটা বুনো গাছ জঙ্গল রয়েছে। আর তো চারিদিকে দেখো বন্ধু এরকম জঙ্গল। আর আমরা কিন্তু এইভাবে এগিয়ে এসে সামনেই পেয়ে যাবো নদীটা। এখানেও কিন্তু কিছু চাষবাস হচ্ছে, কলা গাছ রয়েছে
একটা জাম গাছও দেখতে পেলাম। আর চলো আমরা গঙ্গা কিন্তু পেয়ে গেছি। ওই দেখো দূর থেকে গঙ্গার কিছুটা অংশ আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি। আর দেখো এখানে ছোট ছোট অনেক গাছগুলোতে মধ্যে কিন্তু কলা রয়েছে। দেখো এটা কলা একটা মোচা রয়েছে, এখানে কিছুটা বড় হয়ে গেছে কলাগুলো। আর এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু কলা হয়েছে। আমরা কিন্তু পেয়ে গেছি একদম নদীকে। বন্ধু, এই নদীর অপর প্রান্তে রয়েছে কিন্তু নদীয়া জেলা। আর এই খেয়ার মাধ্যমেই হুগলি এবং নদীয়া জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে উঠেছে। কিন্তু এই দ্বীপের সাথে খেয়া পারাপারের কোনো সম্পর্ক নেই, কারণ এই দ্বীপে আসতে হলে কিন্তু অবশ্যই তোমাকে নিজস্ব নৌকো করে বা ব্রিজ পার হয়ে আসতে হবে। বন্ধু, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে, আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। নমস্কার।